আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ৪৭তম বিসিএস এর ডেইলি ব্লগের আপনাদেরকে স্বাগতম। দেখুন আজকে আমি পড়েছি ভৌতবিজ্ঞানের কয়লা, কার্বনের প্রকারভেদ সহ এর কিছু বিশ্লেষণ। এরপরে কার্বনের দানাদার দুটি রূপ, অ্যাসিড ও ক্ষার। দেখুন অ্যাসিড ও ক্ষারের মধ্যে যে তফাৎ সেগুলো। শক্তিশালী ও দুর্বল অ্যাসিড, দৈনন্দিন জীবনে অ্যাসিডের ভূমিকা, বলতা ও বিস্তুর হলে কি থাকে, হিস্টামিন ধরনের এক ধরনের ক্ষারীয় পদার্থ। এটা কিন্তু প্রায় বিসিএস এসে থাকে। স্বর্ণের খাদ ব্যবহার করতে নাইট্রিক অ্যাসিড। দেখুন একটা সহজ টেকনিক হচ্ছে হচ্ছে আচার এবং আতে অ্যাসিটিক অ্যাসিড, যা আচার সংরক্ষণে ব্যবহৃত হয়। বিভিন্ন অ্যাসিডও তার উৎস। টার্টারিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। দেখুন ফর্মিক অ্যাসিড মনে রাখার একটি সহজ টেকনিক হলো ফরম্যাট বদলে যায়। পিঁপড়ার কামড় বা মৌমাছির কামড়ে কিন্তু মানুষের চেহারা বদলে যায়, মুখ ফুলে যায় অনেক সময়। তাই বলা যায় ফরম্যাট বদলে যায়, অর্থাৎ ফর্মিক অ্যাসিড হলো পিঁপড়ার কামড় অথবা মৌমাছির হুলে ফর্ম্যাট বদলে যায়। পিএইচ এর স্কেল, পিএইচ এর গুরুত্বপূর্ণ মানগুলো। দৈনন্দিন জীবনে ক্ষারের ভূমিকা। পর লবণ, লবণের রাসায়নিক বৈশিষ্ট্য, লবণের ব্যবহার, এরপরে গ্যালভানাইজিং। এটা আসলে কি? এটা মূলত লোহার উপরে জিঙ্ক বা দস্তার প্রলেপ। এটা হচ্ছে ইলেকট্রোপ্লোটিং। পরে গুরুত্বপূর্ণ একটি টপিক সাবান। এই হচ্ছে আজকের পড়া। দেখুন আমি যখন পড়েছি তখন কিন্তু লিখে লিখে পড়েছি। যে 8:35 29:12 কয়লা। একটা টপিক দেখুন কতবার লিখেছি, যাতে ভুলে না যায়। সবচেয়ে বেশি কার্বন হলো অ্যান্থ্রাসাইট কয়লা। এটা দেখুন কতবার লিখেছে। আইভরি ব্ল্যাক ব্যবহৃত হয় কালো রঙের হিসাবে। দেখুন একটা টপিক কতবার লিখেছি যাতে মনে থাকে। আমরা কিন্তু ভুলে যাই, টপিক পড়লে বারবার ভুলে যাই। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পিট কয়লার বৈশিষ্ট্য কি? এটা কিন্তু বিগত বছর বিসিএস এসেছিল। ভেজা ও নরম। দেখুন 0 থেকে 7 হচ্ছে অম্ল বা অ্যাসিড এবং 7 হচ্ছে নিরপেক্ষ বা নিউট্রাল এবং 7 থেকে 14 হচ্ছে ক্ষারীয় বা ক্ষারত্ব। পিএইচ এর মান হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত থাকে। তো যখন আপনারা পড়বেন বারবার লিখে লিখে দাগিয়ে দাগিয়ে পড়বেন, এতে অনেক বেশি মনে থাকে এবং পরবর্তীতে রিভিশন করতে সুবিধা হয়। তো এই হচ্ছে আজকে বিজ্ঞান। পরবর্তীতে বাংলা সাহিত্য মধ্যযুগ রিভিশন। দেখুন মধ্যযুগের শ্রেণী: তুর্কি, সুলতানি, মুঘল। তুর্কি হচ্ছে অন্ধকার যুগ 1201 থেকে 1350। এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে যে অন্ধকার যুগ কোনটি, সেটা হচ্ছে 1201 থেকে 1350। অন্ধকার যুগের কিছু গ্রন্থ:
শূন্য পুরাণ, শেখ সুবলদা ও প্রাকৃত বেঙ্গল, সুলতানি যুগ এবং মুঘল যুগ। এবার বিগত বছর কিছু প্রশ্ন রিভিশন করেছি। শ্রীকৃষ্ণ কীর্তন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। দেখুন বারবার পড়েছি, টপিকগুলো বারবার পড়তে হয়। দেখুন শ্রীকৃষ্ণ কীর্তনে যে 13টি খণ্ড, এটা মনে রাখার একটা সহজ আমি টেকনিক আছে আমার কাছে। যথা ধা নৌকা ভারী, ছত্র ধরো গল্প বলি, বৃন্দাবনের কালী যমুনার হার, বানবংশী রাধা। যত জন্মখণ্ড তাতে তাম্বুল খণ্ড, দাঁতে দান খণ্ড, নতে নৌকা খণ্ড, ভার খণ্ড, ছত্রখণ্ড। এরপরে ধরো গল্প বলিতে কিছু নেই, বৃন্দাবন খণ্ড, কালীতে আছে কালীয় দমন, যমুনা খণ্ড, হার খণ্ড, বান খণ্ড এবং বংশীখণ্ড, সাথে আছে রাধা বিরহ। দেখুন ইম্পর্টেন্ট বিষয়গুলো যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, যেমন রচয়িতা এবং সম্পাদক আমি এবার পাশে লিখে রেখেছি যাতে আমার সাথে সাথে রিভিশন করা হয়। এরপর আছে পদ বা পদাবলী, অর্থাৎ বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব দেখুন বৈষ্ণব পদাবলী, পদাবলীর আদি কবি হচ্ছে বিদ্যাপতি। দেখুন বৈষ্ণব পদাবলী মহাজন পদাবলী নামে পরিচিত। মধ্যযুগে প্রথম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, কিন্তু শ্রেষ্ঠ হচ্ছে বৈষ্ণব পদাবলী। দেখুন জয়দেব, তার সংস্কৃত ভাষা, তিনি কিন্তু সংস্কৃত কবি ছিলেন দ্বাদশ শতাব্দীর। গীতগোবিন্দ, বিদ্যাপতি ইত্যাদি এগুলো পড়েছি, একটু দেখেছি। এরপর বিগত বছর প্রশ্ন দেখেছি। এরপর মঙ্গল কাব্য আছে, মঙ্গল কাব্যটা পড়েছি। এগুলো তো রিভিশন করার জন্য এরকম দাগানো, অলরেডি আমি কয়েকবার পড়ে ফেলেছি, বারবার রিভিশন করতে হয় নাহলে ভুলে যাই। দেখুন অন্নদামঙ্গল বিখ্যাত হচ্ছে কয়েকটা উক্তি। আমার সন্তান যেন থাকে দেবাতে, বড় পিলির বাড়ির বাত, ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ, মন্ত্রী সাধন কিংবা শরীর পাতন, নগর পুরলে দেবালয় কেরায়। খুবই বিখ্যাত কয়েকটা উক্তি, প্রশ্নের পরীক্ষায় চলে আসতে পারে। এরপর বিগত বছর কৃষ্ণ প্রশ্ন রিভিশন করেছি। এরপর চৈতন্যদেবের জীবনী সাহিত্য ওটা একটু পড়েছি। এখানে কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে কচরা অর্থ কী, কচরা অর্থ ডায়েরি, দিনলিপি, রোজনামচা। এরপরে দেখুন এর কচরা রচনা মূলত 3টি, ভগবত, মঙ্গল এবং চৈতন্য চৈতামৃত। এটা মনে রাখি আমি এভাবে, বিক্রি, মুরারি গুপ্ত, বৃন্দাবন দাস ও লোচন দাস। এই হচ্ছে আজকের বাংলায় পর্যন্ত পড়েছি। পরবর্তীতে প্রিমিয়ার বই থেকে, লতিফ স্যারের প্রিমিয়ার বই থেকে ইংরেজি গ্রামারটা পড়েছি। আজকে নন ফাইনাইট ভার্ব সহ কিছু গুরুত্বপূর্ণ টপিক পড়েছিলাম। নন ফাইনাইটের ক্লাসিফিকেশন, ফাইনাইট ক্লোজ, নন ফাইনাইট ক্লোজ। দেখুন ইম্পর্টেন্টগুলো এখানে লিখে রেখেছি যাতে দেখতেই মনে পড়ে। সাবজেক্ট থাকা মানে ফাইনাইট ভার্ব থাকা, আর নন ফাইনাইট ভার্বের সাবজেক্ট থাকবে না। তো এই যে এগুলো। এরপরে ককটেল থেকে, যে আশরাফুল স্যারের ম্যাথ ককটেল বই থেকে কিছু ম্যাথ প্র্যাকটিস করেছি। বিগত বছর কিছু প্রশ্ন থেকে একটা বিসিএসে এসেছিলো, 46 বিসিএসে একটা প্রশ্ন এসেছিলো, এগুলো প্র্যাকটিস জাস্ট। এখানে প্র্যাকটিস কিন্তু সবচেয়ে ভালো যেটা লাগে সেটা হচ্ছে তার স্ক্যানিং কোড, এই কোড থেকে স্ক্যান করে দেওয়া যায়। এই আজকে কিছু ম্যাথ করলাম। আজকে সারাদিনের পড়াশোনা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।